সো আমরা স্ট্যান্ডার্ড কস্ট অ্যান্ড ভেরিয়েন্সেস এখানে যে ইস্যুটা ডিসকাস করি সেটা হচ্ছে যে কোনো কোম্পানি তিনি যে প্রোডাক্টটা বানায় বা যে প্রোডাক্টটা বানিয়ে সেল করে সেই প্রোডাক্টটাতে যে ইনপুট গুলো দেওয়া হয় এবং আর যা যা খরচ করা হয় লেবার বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটসেট্রা খরচ করা হয়, এটা প্রত্যেকটা একটা স্ট্যান্ডার্ড আছে। প্রত্যেকটার একটা স্ট্যান্ডার্ড আছে। So, আমি যদি এক্সাম্পল বলতে যাই, ফর এক্সাম্পল আহ, আপনি উম, আমি কি বলবো, যে একটা বার্গার শপে আপনি বার্গার অর্ডার করেন। সো সেই বার্গারটা যদি আপনি বাসায় বানান তাহলে হয়তোবা কিছুটা কম বেশি করতে পারেন। ব্রেড কতটুকু দিবেন বা মেয়োনেজ কতটুকু দিবেন বা মিট কতটুকু দিবেন সেটা ভেরিয়েশন হয়। বাট এটা যখন একটা কোম্পানি যখন আপনাকে অফার করে, কোম্পানিকে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। সে ফর এক্সাম্পল ওখানে আপনার 100 গ্রামস আপনাকে একটা কি দিতে হবে, মিট দিতে হবে। তারপর আপনাকে একটা 50 গ্রামস ব্রেড দিতে হবে। সে আপনাকে 10 গ্রামস আপনার মেয়োনেজ দিতে হবে, দ্যাটস ইট। এখন আহ, এটার চেয়ে বেশিও ডিজায়ারেবল না, আবার এটা হচ্ছে কমও ডিজায়ারেবল না, এটা তাকে স্ট্যান্ডার্ড সেট করতে হয়। এখন কোনো কারণে যদি এটা বেশি দেওয়া হয়, ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা কোয়ালিটি কি থাকবে না, ঠিক থাকবে না। আবার তার চেয়ে যদি কম দেওয়া হয় তাও কোয়ালিটি ঠিক থাকবে না, তাই তাই তো কোয়ালিটি কি হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। সো বেশিও ডিজায়ারেবল না, কমও ডিজায়ারেবল না। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির ব্যাপার আমরা ফোকাস করছি। একইভাবে আপনি যখন আহ আপনি যখন মিট ইউজ করছেন, এই মিটটা একটা কি আছে, খরচ আছে। এখন আপনার বার্গারের প্রাইস তো সেট করা, একইভাবে আপনি মিট যতটুকু দিবেন এটার আপনার একটা স্ট্যান্ডার্ড কস্ট আছে, যে আমি 100 গ্রামস মিট যে আমি বার্গারে দিয়ে থাকি এটার কস্ট আমার জন্য কত খরচ হবে। একটা আমার স্ট্যান্ডার্ড একটা প্রাইস আছে। সো বার্গারের জন্য, বার্গার যদি আমার ফিনিশড প্রোডাক্ট হয় তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল কি হবে, ডিরেক্ট ম্যাটেরিয়াল হবে মিট, ডিরেক্ট ম্যাটেরিয়াল হবে ব্রেড, ডিরেক্ট ম্যাটেরিয়াল হবে মেয়োনেজ। জাস্ট থিঙ্ক অফ। সো এগুলো প্রত্যেকটার একটা স্ট্যান্ডার্ড প্রাইস আমার কাছে কি আছে, সেট করা আছে, যে আমি এটার জন্য এত প্রাইস পে করি। এখন এই জিনিসগুলো কে কিনে থাকে? এগুলো কিনে থাকে আমার পারচেস ম্যানেজার আছে বা প্রকিউরমেন্ট ম্যানেজার আছে, সে। এখন আমি যে মার্কেট থেকে কিনে থাকি এই মার্কেটটা কি ফিক্সড মার্কেট? এই মার্কেটে কি এই জিনিসগুলো ফিক্সড প্রাইসে সবসময় পাওয়া যায়? তো সবসময় তো একই প্রাইসে পাওয়া যায় না। তো কখনো কম প্রাইসে পাওয়া যেতে পারে, কখনো বেশি প্রাইসে পাওয়া যেতে পারে, বাট আমার একটা কি আছে, আমি কোনটার জন্য কত পে করব এটা একটা আমার একটা এক্সপেকটেশন আছে। সো আমি একটা স্ট্যান্ডার্ড সেট করে রেখেছি। সো সামটাইমস এই যে প্রাইস ফ্লাকচুয়েশন হয় মার্কেটে, সেটার জন্য আমার কি হতে পারে, আমি যে প্রাইসে কিনতে চেয়েছি তার চেয়ে কম প্রাইসে কিনতে পারি, অথবা আমি তার চেয়ে কি প্রাইসে কিনতে পারি, বেশি প্রাইসে কিনতে পারি। সো এখানেও একটা কি হতে পারে, ভেরিয়েন্স হতে পারে। So, আমাদের এই টপিকের কাজ হচ্ছে সেই ভেরিয়েন্স গুলো খুঁজে বের করা, এবং এই ভেরিয়েন্স গুলো যতটুকু পসিবল কমানো যায়, যে যতটুকু পসিবল কারা এই ভেরিয়েন্সের জন্য রেসপন্সিবল সেটা তাদেরকে দিয়ে যেন কন্ট্রোল করানো যায়, সেটা খুঁজে বের করা। আই হোপ যে আপনি এই টপিকে আমরা কি ডিসকাস করবো সেটা পারপাসটা বুঝতে পেরেছেন। ঠিক আছে। So, আমরা প্রসিড হচ্ছে যে আমরা এটা কিভাবে দেখবো। তো আমরা যে স্ট্যান্ডার্ডের কথা বলছি, স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার পারফরমেন্স মেজারমেন্টের জন্য আমরা একটা বেঞ্চমার্ক সেট করি। সো ম্যানেজার অ্যাকাউন্টিং এ সাধারণত দুই ধরনের স্ট্যান্ডার্ড ফোকাস করা হয়, একটা হচ্ছে প্রাইসের স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে কোয়ান্টিটির স্ট্যান্ডার্ড। সো আমি যখন বার্গারের কথা বলছি বা আমি যখন আহ, আপনার আহ, আপনার সে একটা বিল্ডিং ম্যাটেরিয়াল, সো কনস্ট্রাকশন কাজ যারা করে থাকে তাদের একটা এস্টিমেট আছে যে এখানে পার স্কোয়ার ফিট আমার কত খরচ হবে। সো তার একটা স্ট্যান্ডার্ড আছে। এখন
সেই পার স্কোয়ার ফিটের তার যে স্ট্যান্ডার্ড খরচ আছে তার তুলনায় বেশি খরচ হতে পারে, কম খরচ হতে পারে। So, এই ব্যাপারটা আমরা আহ এই ব্যাপারটা নিয়ে যখন ওরা মানে কত খরচের ব্যাপার যখন আমরা ডিসকাস করছি, সেখানে আমরা ফোকাস করছি প্রাইস স্ট্যান্ডার্ডের দিকে। যে আমি সে আমার সে পার স্কোয়ার ফিটের জন্য আমার ধরে নিলাম যে আমার 100 পাউন্ড, 100 পাউন্ড হচ্ছে আমার স্টিল লাগবে। সো 100 পাউন্ড স্টিলের সে আমার স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 1000 টাকা আমি খরচ করি, বাট মার্কেটে হচ্ছে 1100 আমাকে পে করতে হয়েছে। সো এই যে আমি 1000, যেটা আমার এক্সপেকটেশন, এটার তুলনায় আমি 1100 প্রাইস পে করলাম, বেশি পে করলাম। এখন কতটুকু বেশি এটা আমি কম্পেয়ার করবো কিসের বেসিস? আমার একটা স্ট্যান্ডার্ড আছে 1000, সেটার বেসিসে এই 1100টা বেশি। একইভাবে আমার সে পার স্কোয়ার ফিটে আমি 1 পাউন্ড স্টিল ইউজ করি, বাট দেখা গেল যে আমি সামহাও আমি ইউজ করেছি 0.9 পাউন্ড স্টিল, তার মানে আমি কম ইউজ করেছি। সো কম ইউজ করাও ডিজায়ারেবল না, বেশি ইউজ করাও ডিজায়ারেবল না। সো আমি এখানে কতটুকু কম ইউজ করেছি এবং এটার কারণে আমার কি ভেরিয়েন্স হয়েছে সেটা আমাকে কি করতে হবে, সলভ করতে হবে। সো দ্য আইডিয়া ইজ দ্যাট, আমি একটু আগে বলছিলাম যে আমি কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড বলতে ফোকাস করছি আমার ফিনিশ প্রোডাক্টে আমি কতটুকু ম্যাটেরিয়াল ইউজ করব। সো এটা একটা আমার কি আছে, স্ট্যান্ডার্ড আছে। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে আমি প্রাইস স্ট্যান্ডার্ড বলতে কি মিন করছি, কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড বলতে কি মিন করছি। ঠিক আছে, আমি বার্গারের ক্ষেত্রে মিটের একটা এক্সাম্পল দিয়েছি। কনস্ট্রাকশনের ক্ষেত্রে পার স্কোয়ার ফিট আমি কতটুকু স্টিল ইউজ করব, কতটুকু স্টিল ইউজ করবো এটার কথা বলেছি। আবার প্রাইস স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে বলছি আমি কত খরচ করব, এটা একটা স্ট্যান্ডার্ডের কথা বলেছি। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাছে প্রোডাক্ট কস্টে তিনটা বড় খরচের খাত আছে। একটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, আরেকটা ডিরেক্ট লেবার, আরেকটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সো প্রথমে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালের ব্যাপারে কথা বলছি। ঠিক আছে। ফর এক্সাম্পল বার্গারের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আমার যেটা মিট, এটা একটা সে আমি মিটটাকে সেপারেটলি আইডেন্টিফাই করতে পারি। যে আমি একটা বার্গারের জন্য আমি সেপারেট মিটের স্লাইস গুলো আমি এইভাবে পারচেস করতে পারি এবং এটা এভাবে প্রডিউস করা হয়। আহ, এটা এভাবে আমি সাপ্লায়ারের কাছ থেকে পাই। সো এটার জন্য আমি কত আহ, এবং একটা বার্গারের জন্য পার ইউনিট আমি যে মিটটা দিয়ে থাকি এটা খরচ কতটুকু, এটার একটা প্রাইস আমি সেট করি। এবং এই প্রাইসটা সেট করার সময় মানে আমি প্রাইস বলতে আমি কাকে কিসের প্রাইস, আমি সাপ্লায়ারকে যে প্রাইসটা দিয়ে থাকি এবং এই প্রাইসটা আপনার এস্টিমেট করা হয় নেট অফ ডিসকাউন্ট, নেট অফ এনি কাইন্ড অফ স্পয়েলেজ লাইক দিস। ঠিক আছে। সো আমি সাপ্লায়ার থেকে ফর এক্সাম্পল 5 টাকা ডিসকাউন্ট পাই, তারপর আমার কিছু স্পয়েলেজ হয়, আমার কিছু অংশ ফেলে দিতে হয়। সো নেট আমার মনে করেন আপনার পার ইউনিট আমার 95 টাকা করে ইউজ হয় বা খরচ হয়। সো এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্রাইস ফর দ্য ডিরেক্ট ম্যাটেরিয়াল। ডিরেক্ট ম্যাটেরিয়াল বলতে আমি কোনটাকে মিন করছি, বার্গারের জন্য মিটকে মিন করছি। ঠিক আছে। আচ্ছা, আর কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা যেটা মেন করছি সেটা হচ্ছে আমি হচ্ছে 100 গ্রাম মিট দিয়ে থাকি একটা স্ট্যান্ডার্ড বার্গারে। এবং এটা আমার বিল অফ ম্যাটেরিয়ালস এ থাকে যে আমি একটা বার্গারের জন্য পার ইউনিট বার্গার আমি কতটুকু মিট দিয়ে থাকি, 100 গ্রামস মিট দিয়ে থাকি। সো এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আর এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড কি প্রাইস, কিসের জন্য? মিটের জন্য। মিট আমার জন্য কি ডিরেক্ট ম্যাটেরিয়াল, কোন প্রোডাক্টের জন্য? বার্গার আমার জন্য কি ফিনিশ প্রোডাক্ট। ঠিক আছে। সো এইভাবে ডিরেক্ট ম্যাটেরিয়ালের জন্য আমার স্ট্যান্ডার্ড প্রাইস আছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আছে। একইভাবে ডিরেক্ট লেবারের জন্য কি থাকবে, আমার স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার আছে, স্ট্যান্ডার্ড আওয়ার্স পার ইউনিট আছে। সো হোয়াট ইজ দিস? আপনার বার্গারটা যারা আপনার র ফার্ম থেকে ফিনিশ প্রোডাক্টে তৈরি করছে, তাদের জন্য আপনার কি করতে হয়, এই বার্গারটাকে প্রসেস করতে হয়।
সো এই বার্গারটাকে কি করতে হচ্ছে, প্রসেস করতে হচ্ছে। সো এখানে যারা কাজ করছে তারা আপনার জন্য কি ডিরেক্ট লেবার, তারা আপনার জন্য ডিরেক্ট লেবার। এখন এই লেবারদেরকে আপনি কি করেন, এই লেবারদেরকে আপনি প্রাইস পেমেন্ট করেন। তাদের প্রাইসটা কি, তাদের প্রাইস হচ্ছে লেবার রেট যেটা আপনি দিয়ে থাকেন সেটা। বাট সেটা আমরা কিভাবে এস্টিমেট করি, সেটা আমরা এস্টিমেট করে স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার। এখন তাদেরকে আপনি বিভিন্ন ভাবে পেমেন্ট করেন না, তাদেরকে লাঞ্চ দেন, তাদেরকে ফ্রিঞ্জ বেনিফিটস দেন, তাদেরকে বেসিক ওয়েজ দেন, তাদেরকে ওভারটাইম দেন, হোয়াট এভার, মানে অনেক অনেক কিছু দেন তো। আহ এখন আমরা এই ব্যাপারগুলোকে কি করি, অ্যাভারেজ করে একটা স্ট্যান্ডার্ড রেট ক্যালকুলেট করি যে তাকে আমি পার আওয়ারে কত দিচ্ছি। বাট ইউ আন্ডারস্ট্যান্ড যে এখানে আমার অনেক ক্যাটাগরি লেবার থাকতে পারে। কেউ হয়তো আমার সিনিয়র লেবার, কেউ হয়তো মিড রেঞ্জ লেবার, কেউ হয়তো লোয়ার রেঞ্জের লেবার আছে। বাট এখানে আমরা একটা কি সেট করি, স্ট্যান্ডার্ড রেট সেট করি। এই স্ট্যান্ডার্ড রেটটা কি ডিটারমিন করে যে আমি লেবার যারা আমার ডিরেক্ট লেবার হিসেবে কাজ করছে তাদেরকে আমি পার আওয়ারে কত প্রাইস পেমেন্ট করি। এখন এটা আমাকে কেন জানতে হয়, সে আমার স্ট্যান্ডার্ড রেট হচ্ছে $5 পার আওয়ার। আমি যদি এখান থেকে বেশি পেমেন্ট করি বা কম পেমেন্ট করি, আই শুড হ্যাভ এ কনসার্ন যে কেন আমি করছি বা এটা কেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার মানে কোয়ান্টিটির অ্যাসপেক্ট যেটা ডিরেক্ট লেবারের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে একটা বার্গার বানাতে সে ফর এক্সাম্পল কতটুকু ডিরেক্ট লেবার দিতে হয়, একটা বার্গার তৈরি করতে কতটুকু সময় আপনার ডিরেক্ট লেবারকে ইউটিলাইজ করতে হয়। ধরে নিলাম একটা স্ট্যান্ডার্ড বার্গার বানাতে 5 মিনিট, বা 5 মিনিট হচ্ছে কত আওয়ার, 5 ডিভাইডেড বাই 60, বা এই আওয়ার কি করতে হয়, খরচ করতে হয়। সো এখন জাস্ট থিঙ্ক অফ এটা, এই সময়ে একটা বার্গারকে অবভিয়াসলি কি করতে হবে, প্রসেস করতে হবে। এখন এটা যদি তৈরি করা না হয় এর মধ্যে, আমি কিন্তু কাস্টমার কি করব, কাস্টমার হয়তো আমার ডেলিভারি এই টাইমের মধ্যে যদি না পাই সে হয়তো সুইচ করবে, অথবা এর চেয়ে কম সময়ে যদি আমি তাকে ডেলিভারি দিয়ে থাকি আমার হয়তো সেটা সেই লেভেলের কোয়ালিটি হবে না। এই ধরনের প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। সো আমি চাইবো যে আমার যে স্ট্যান্ডার্ড সে 5 মিনিট এর মধ্যে যেন কি থাকে, মানে আমার প্রসেসিং টাইমটা থাকে। প্রসেসিং টাইম বলতে আমি মানে আমার ডিরেক্ট লেবার এখানে কতটুকু ইউজ হচ্ছে সেটা যেন আমি এখান থেকে বা ডিরেক্ট লেবার কতটুকু কাজ করবে একটা বার্গার ম্যানুফ্যাকচারিং এ, ঠিক আছে। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখন ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলতে আমি কি মিন করছি এখানে, থিঙ্ক অফ উড ইউ গিভ মি অ্যান এক্সাম্পল যে বার্গারের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি কি হতে পারে, কেমন হতে পারে। ম্যানুফ্যাকচারিং ওভারহেড রিলেটেড খরচ কেমন হতে পারে। যে কোম্পানিজ গুলো বার্গার সেল করে তাদের জন্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি কি হতে পারে। এনি আইডিয়া? ওকে। আচ্ছা। ওকে, ফর এক্সাম্পল ইট ক্যান বি, আচ্ছা আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি। স্ট্যান্ডার্ড এক্সাম্পল হচ্ছে যে আপনি বার্গার
যে প্লেসে বিক্রি করেন ওখানে আপনার কিছু ফার্নিচার আছে। তো সেই ফার্নিচার গুলো হচ্ছে আপনার কি মানে ফার্নিচার বলতে আমি ইউজ করছি যে আপনার যেখানে বার্গারটা প্রসেস করেন যে জায়গায়, সেটা আপনার ম্যানুফ্যাকচারিং এ হেল্প করছে। ম্যানুফ্যাকচারিং এ যেহেতু হেল্প করছে, এটা একটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। কারণ ওই জায়গার ইকুইপমেন্টের খরচটা আপনি ডিরেক্টলি কি করতে পারছেন না, বার্গের প্রাইসের উপর অ্যাপ্লাই করতে পারছেন না, এবং এটা ডিরেক্ট ম্যাটেরিয়ালও আসছে না, ডিরেক্ট লেবারও আসছে না। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন ক্যান বি এক্সাম্পল। আর আমি ধরে নিচ্ছি যে আপনাকে প্রতিটা বার্গার সে ফর এক্সাম্পল 1 মিনিট ওভেনে রাখতে হয়। তো এই 1 মিনিটের যে খরচটা, আমি ধরে নিচ্ছি যে এটা পার মিনিট আপনাকে কি এই খরচটা বিয়ার করতে হচ্ছে, ইউটিলিটি এক্সপেন্স বিয়ার করতে হচ্ছে। সো দিস ক্যান বি এন এক্সাম্পল ফর হোয়াট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, যে আপনাকে হিটিং খরচ বা আপনার ওভেনের যে খরচটা সেই খরচটা আপনাকে দিতে হচ্ছে, বা 5 মিনিট বা যেটাই হোক। এখন ম্যানুফ্যাকচারিং ওভারহেড যখন আমরা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করি, তখন তখন আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে যে অ্যাসপেক্টটা নিয়ে থাকি সেটা হচ্ছে ভেরিয়েবল ওভারহেডটা। আমরা ফিক্সড ওভারহেডটা কনসিডার করি না। স্ট্যান্ডার্ড যে ডিসকাশনটা আমরা করে থাকি স্ট্যান্ডার্ড সেটিং এ, তখন আমরা কোন পোর্শনটাকে নিয়ে ডিসকাস করি, ভেরিয়েবল ওভারহেড রেট। এখন আমি ফর সিম্পলিসিটি যেটা এক্সাম্পল নিলাম, ওভেনের জন্য যেটা আপনি খরচ করছেন পার বার্গারে, এই প্রসেসিং টাইম, এটার জন্য সে আপনার খরচ হয় $0.5 করে খরচ হয় পার মিনিটে। সো এটা হচ্ছে প্রাইস যেটা আপনার এক্সপেকটেশন যে আপনি এটা পেমেন্ট করেন ম্যানুফ্যাকচারিং ওভারহেডের জন্য। আর এটার জন্য কোয়ান্টিটি হচ্ছে কি 1 মিনিট। এটা একটা ওয়ান মেশিন আওয়ার আপনি চিন্তা করতে পারেন, অথবা এটা আপনি চিন্তা করতে পারেন ইন টার্মস অফ ডিরেক্ট লেবার আওয়ার। ঠিক আছে, আমরা ইউ প্রবাবলি ক্যান রিকল যে আমরা ডিসকাস করেছিলাম যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা আমরা অ্যাসাইন করি কিসের বেসিসে, এটা আমরা অ্যাসাইন করি অ্যালোকেশন বেসের বেসিসে। অ্যালোকেশন বেস আমার যত আছে সেটার বেসিস আমরা কি করি, ম্যানুফ্যাকচারিং ওভারহেডের কস্টটা অ্যাসাইন করি। এটারও আমার একটা স্ট্যান্ডার্ড আছে যে আমি 1 মিনিটের বেশি কি করব না, ওভেনে রাখবো না, বা এর বেশি এর কমও রাখবো না। ঠিক আছে। আচ্ছা, তো আমরা সবগুলোকে সামারাইজ করে একটা এক্সাম্পল দাঁড় করাই। আহ, একটা ইউনিট অফ প্রোডাক্টে আমরা বলছি যে আমরা যে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ করি সেখানে আমরা 3 পাউন্ডের ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ করি। তারপর আমরা এই যে ম্যাটেরিয়াল ইউজ করি পার পাউন্ডে আমার $4 করে খরচ হয়। তাহলে জাস্ট থিঙ্ক অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল, একটা ফিনিশ প্রোডাক্টে ডিরেক্ট ম্যাটেরিয়ালের জন্য আমার স্ট্যান্ডার্ড খরচ কত হওয়ার কথা, $12। 3 পাউন্ড মাল্টিপ্লাইড বাই 4। একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্টে মানে যে কোনো প্রোডাক্ট, আমি যেটা এক্সাম্পল মাত্র ডিসকাস করলাম, ইউ ক্যান থিঙ্ক অফ অলসো। আচ্ছা, এটার জন্য আপনার 2.5 ঘন্টা কি লাগে, ডিরেক্ট লেবার লাগে, এবং পার লেবার আওয়ার আমার খরচ হচ্ছে কত, $14। তাহলে ডিরেক্ট লেবারের জন্য আমার খরচ হচ্ছে টোটাল কত, $35। আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আমি বলেছি যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমরা কোন পোর্শনটা নিয়ে আসবো এখানে, অনলি দ্য ভেরিয়েবল পোর্শন। সো এখানে আমরা বলছি এটা আমরা অ্যাসাইন করে কিসের বেসিসে, ডিরেক্ট লেবার আওয়ারের বেসিসে। সো পার প্রোডাক্টে যতটুকু ডিরেক্ট লেবার আওয়ার হবে ততটুকুই আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে অ্যালোকেশন বেস হিসেবে ইউজ করবো, 2.5 আওয়ার। এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে পার ডিরেক্ট লেবার আওয়ার কত খরচ হয়, $3 করে খরচ হয়। তাহলে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডে একটা স্ট্যান্ডার্ড খরচ হচ্ছে কত, $7.5। এখন আমি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি নিয়েও কনসার্ন, স্ট্যান্ডার্ড প্রাইস নিয়েও কনসার্ন। আমি চাই না আমার অ্যাকচুয়াল প্রাইস এটার চেয়ে কম বেশি হোক, আমি চাই না যে আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি এটার চেয়ে কম বেশি হোক। ঠিক আছে, সেটার যে যখন কম বেশি হবে তখন আমাকে আহ দেখতে হবে যে আমার ভেরিয়েন্স কি হচ্ছে। সো যেটা আমি বলছিলাম যে এই স্ট্যান্ডার্ডটা কি কি পারপাসে ব্যবহার করা হয়, আমার যে অ্যাকচুয়াল যে কস্টিং বা আমার অ্যাকচুয়াল যে কোয়ান্টিটি আমার ইউজ হচ্ছে সেটা আমরা কম্পেয়ার করি। আমি একটু আগে যেটা স্ট্যান্ডার্ড দেখালাম, স্ট্যান্ডার্ডের সাথে আমরা কি করি, কম্পেয়ার করি।
কম্পেয়ার করে দেখি যে আমার কস্ট কতটুকু কম বেশি হয়েছে এবং আমার কোয়ান্টিটি কতটুকু কম বেশি হয়েছে। সেই ব্যাপারটাকে যখন আমরা ফাইন্ড আউট করি ইন টোটাল, এটাকে আমরা বলি কি স্পেন্ডিং ভ্যারিয়েন্স। ঠিক আছে। স্পেন্ডিং ভ্যারিয়েন্সকে আমরা খুব ডিটেলে দেখার চেষ্টা করি। ডিটেলে দেখতে গেলে আমাদেরকে দুটো ভ্যারিয়েন্স, আমাদেরকে স্পেন্ডিং ভ্যারিয়েন্সকে ব্রেকডাউন করতে হয়, একটু পর আমরা ডিটেলে দেখাবো। একটা হচ্ছে প্রাইসের ভ্যারিয়েন্স, আর একটা হচ্ছে কোয়ান্টিটির ভ্যারিয়েন্স। ঠিক আছে। সো প্রাইসের ভেরিয়েন্সটাতে আমরা কি ফোকাস করি? আমরা ফোকাস করি যে একটা, জাস্ট থিঙ্ক অফ যে ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়াল আমার কেনার কথা ছিল $4 পার পাউন্ডে, বাট আমি কিনেছি সে $3.9 পার পাউন্ড। আমি, আমার এই খরচটা হয়েছে। সো এই যে আহ আপনার প্রাইসের মধ্যে তফাৎ হয়েছে, সেটাতে আমরা ফোকাস করি। আর যখন আমরা কোয়ান্টিটি ভ্যারিয়েন্স দেখি, তখন আমরা ফোকাস করি আমার ইউটিলাইজ করার কথা 2 পাউন্ড স্ট্যান্ডার্ড, বাট আমি ইউজ করেছি 2.2 পাউন্ড। আমি কেন বেশি ইউজ করেছি? সো এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সো আমি এই ডিফারেন্সটা খোঁজার চেষ্টা করি কোথায়, কোয়ান্টিটি ভেরিয়েন্স। সো আমরা নাম্বার নিয়ে ডিসকাস করছি একটু পরে। এখন কথা হচ্ছে এই যে আমরা এই দুটো জায়গায় ব্রেকডাউন করেছি ভেরিয়েন্স এর, এটা কেন করেছি? কারণ হচ্ছে আহ আমার ম্যাটেরিয়াল যিনি কিনবে, ফর এক্সাম্পল মিট, বা মিট যিনি কিনবে, বা আমার প্রকিউরমেন্ট ম্যানেজার, তিনি রেসপন্সিবল হচ্ছে তিনি কত প্রাইসে মিটটা কিনতে পেরেছেন আর আমার এক্সপেকটেশন কত ছিল। সো প্রকিউরমেন্ট ম্যানেজার মাইট বি রেসপন্সিবল ফর হোয়াট, অথবা পারচেস ম্যানেজার ইজ রেসপন্সিবল যে আমি র মেটেরিয়ালস কত প্রাইস আমার কেনার কথা, কত টাকায় কেনা হয়েছে, এই তফাৎটা কেন হয়েছে, সেটার জন্য কে রেসপন্সিবল? পারচেসিং ম্যানেজার রেসপন্সিবল। বাট আমার একটা বার্গারে আমি যদি সে 2 পাউন্ড, 2 পাউন্ড বেশি হয়ে যাবে, সে 200 গ্রামস আমার মিট ইউজ করার কথা, বাট আমি ইউজ করেছি 220 পাউন্ড। এখন এটার জন্য কি পারচেসিং ম্যানেজার রেসপন্সিবল? হোয়াট ডু থিঙ্ক? এটার জন্য কি পারচেসিং ম্যানেজার রেসপন্সিবল যে বার্গার যখন বানানো হচ্ছে তখন এই অংশটা বেশি দেওয়া হয়েছে 20? এটার জন্য কি পারচেসিং ম্যানেজার রেসপন্সিবল নাকি অপারেটিং বা প্রোডাকশন ম্যানেজার রেসপন্সিবল? হোয়াট ডু থিঙ্ক? এখন আমি অবভিয়াসলি, যিনি প্রোডাকশনের সাথে ইনভলভ তিনি রেসপন্সিবল। সো এখন আমি যদি প্রাইস আর কোয়ান্টিটি এই দুটোর মধ্যে কি সেপারেট না করতাম, আমি বুঝতে পারতাম না কোনটার জন্য আমি কাকে রেসপন্সিবল করব। পারচেস ম্যানেজারকে কিসের জন্য রেসপন্সিবল করব, প্রোডাকশন ম্যানেজারকে কিসের জন্য রেসপন্সিবল করব। ঠিক আছে। আর আপনার আহ আহ, আপনার প্রোডাক্ট যখন পারচেস করা হয় তখন ডিফারেন্ট টাইমে পারচেস করা হয়, ডিফারেন্ট টাইমে পারচেস করা হয়। সো ডিফারেন্ট টাইমে আপনি ডিফারেন্ট প্রাইসেস কি করবেন, ফেস করবেন। আর প্রোডাক্ট যখন ইউটিলাইজ করা হয় বা অ্যাকচুয়ালি কাজে লাগানো হয়, সেটা একটা ডিফারেন্ট টাইমে কি করা হচ্ছে, ইউজ করা হচ্ছে। সো এখন এখানে যে ভেরিয়েন্সেসটা হচ্ছে, এটা হচ্ছে প্রাইসের ভেরিয়েন্স। আর ডিফারেন্ট টাইমে আপনি যখন ইউজ করছেন সেটাতে, ডিফারেন্ট টাইমে যখন ইউজ করছেন তখন আপনার যতটুকু ইউজ করার কথা তার চেয়ে যে কম বেশি ইউজ করছেন, সেখান থেকে অ্যারাইজ হচ্ছে কি কোয়ান্টিটি ভেরিয়েন্স। সো আপনি যখন, এখানে আমরা যেটা মেন করছি, আহ সে আপনি এখানে কিছু প্রোডাক্টের নেচার আছে যে আপনার ন্যাচারালি ডিকে হয়, কমে যায়। আপনি যখন রেখে দিবেন সেটা গ্রাজুয়ালি কি হয়ে যায়, কমে যায়। ফর এক্সাম্পল কোল, আপনি ধরে নিলাম কোল দিয়ে আপনি ব্যাটারি বানাবেন। ঠিক আছে। সেটা যদি আপনি একটা সার্টেন টাইমে ইউজ না করেন, তাহলে এটার যেটা কোয়ান্টিটি এটা কি হয়ে যায়, বা এটার ভিতরে যে ইনগ্রেডিয়েন্টস এটা কি হয়ে যায়, এটা কম ইউজেবল হয়ে যায়। সো আপনি কেনার সময় ঠিকমতো কিনেছেন, ঠিকমতো কোয়ান্টিটিতে কিনেছেন, বাট যেহেতু ইনগ্রেডিয়েন্টস এর কোয়ান্টিটি কমে গেছে, পরে যখন ইউজ করছেন তখন কিন্তু আপনার কি করতে হচ্ছে, বেশি ইউজ করতে হচ্ছে। সো এই ব্যাপারটা পারফেক্টলি কি হয় না, সিনক্রোনাইজ হয় না। ঠিক আছে।
আর আরেকটা ব্যাপার হচ্ছে সামটাইমস হোয়াট উই ডু, আপনি খুব কুইকেস্ট পসিবল টাইমে আপনি কি করেন, আপনি ডেলিভারি দিতে চান। সো আপনি স্ট্যান্ডার্ড যে ডিরেক্ট লেবার আওয়ার ব্যবহার করার কথা তার চেয়ে হয়তো আপনার বেশি লেবার আওয়ার প্রয়োজন হতে পারে। সো দিস ইজ কাইন্ড অফ এক্সেপশনাল। সেটার কারণে আপনার খরচ কি হতে পারে, যেটা স্ট্যান্ডার্ড তার থেকে বেড়ে যেতে পারে। ঠিক আছে। তো এই ভেরিয়েন্স গুলো, আমরা যে ভেরিয়েন্সের কথা বলছি, প্রাইসের ভেরিয়েন্স, কোয়ান্টিটির ভেরিয়েন্স, প্রতিটি আমরা ম্যাটেরিয়ালস এর জন্য দেখবো, লেবারের জন্য দেখবো, ওভারহেডের জন্য দেখবো। ঠিক আছে। তিনটার জন্যই এই ভেরিয়েন্সটা আমরা সেপারেটলি দেখবো। আজকের ক্লাসে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালস এটা দেখবো, নেক্সট ক্লাসে আমরা লেবার আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের এই ভেরিয়েন্স এর এস্টিমেশন দেখবো, বাট দ্য প্রসেস ইজ সেম। ঠিক আছে। সো আমরা একটু যা কনসেপচুয়ালি ডিসকাস করেছি সেটা আমরা একটু ইকুয়েশনে আনার চেষ্টা করি। ঠিক আছে। সো ভেরিয়েন্স অ্যানালাইসিস এর জন্য আমরা আহ প্রথমত আমরা ভেরিয়েন্স বলতে কিসের ভেরিয়েন্সের কথা বলছি, আমরা স্পেন্ডিং এর ভেরিয়েন্সের কথা বলছি। স্পেন্ডিং ভেরিয়েন্সকে আমরা দুটো আসপেক্ট থেকে দেখবো, একটা হচ্ছে প্রাইসের ভেরিয়েন্স, একটা কি কোয়ান্টিটির ভেরিয়েন্স। ঠিক আছে। তো এখানে আমরা মূলত যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি একটু সামারাইজ করে বলি, আর তারপর আমি ডিটেলে যাচ্ছি। আহ আমি অ্যাকচুয়ালি কত প্রাইস পেমেন্ট করেছি কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিটে, অ্যাকচুয়াল যে প্রাইসটা সেটা থাকবে প্রথমে, স্ট্যান্ডার্ড থাকবে সবসময় রাইটে। ঠিক আছে। এবং এটার সাথে আমার মাল্টিপ্লাই করতে হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এটার সাথে কি মাল্টিপ্লাই করতে হবে? অ্যাকচুয়াল কোয়ান্টিটি। সো এখান থেকে আমি যে ভেরিয়েন্সটা পাবো এটার নাম হচ্ছে প্রাইস ভেরিয়েন্স। এখন দেখেন এখানে আমি আহ এই জিনিসটাকে ফিক্স রেখেছি, বাট কোন জায়গায় আমি চেঞ্জটার দিকে ফোকাস করছি, আমার প্রাইসের চেঞ্জের দিকে। সো এই জায়গাটা হচ্ছে আমার ফোকাস, অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস। সো এই জায়গাটাতে আমি এটা যখন আমি ক্যালকুলেট করছি এটাকে আমি কি বলছি, এটাকে বলছি প্রাইস ভেরিয়েন্স। এখন আপনি কি যদি এটা আচ্ছা, আমি কোয়ান্টিটি ভেরিয়েন্সটা লিখে নিই, তারপর আমি একটু ডিটেলে দেখাচ্ছি। আচ্ছা, এবার আমি কোয়ান্টিটি ভেরিয়েন্স দেখতে চাই। এখন আপনি যদি লেফট যেটা আমি প্রাইস ভেরিয়েন্স লিখেছি সেটার পার্সপেক্টিভ থেকে বোঝার চেষ্টা করেন, তাহলে আমি এখানে কি লিখবো? এখানে আমি লিখবো অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এখন আমি এখানে কিসে ফোকাস করতে চাই? আমি ফোকাস করতে চাই হচ্ছে কোয়ান্টিটির ভেরিয়েন্সের দিকে। সো কোয়ান্টিটির ভেরিয়েন্সের দিকে আমি যখন ফোকাস করব তখন আমার প্রাইসটাকে ফিক্সড রাখতে হবে। প্রাইসটা হচ্ছে কোনটা? স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড প্রাইসটা এখানে থাকবে। মানে এটা হচ্ছে, মানে এটার কাজটা কেন করা হচ্ছে, এটা যদি আমি না করি তাহলে আমি টোটাল ডলারের ভ্যালুতে কত সেটা আমি পাবো না। এটা যদি আমি স্কিপ করতাম তাহলে আমি টোটাল ডলারের ভ্যালুতে এই ভেরিয়েন্সটা কত সেটা আমি সলভ করতে পারতাম না। আর এখানে যদি আমি কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই না করি, আমি এখানে প্রাইস যেটা পাবো সেটা হচ্ছে পার ইউনিটের প্রাইস, আমি কিন্তু কি পাবো না, আমি ইন টার্মস অফ ডলার টোটাল ভেরিয়েন্স কত সেটা আমি পাবো না। সেইভাবে আমরা এখানে প্রাইস ভেরিয়েন্সটা দেখি, এখানে আমরা কোয়ান্টিটি ভেরিয়েন্সটা দেখি। So, আমার যদি প্রাইস ভেরিয়েন্সটা যদি কি হয়, আমার প্রাইস ভেরিয়েন্স ফেভারেবল হতে পারে, আনফেভারেবল হতে পারে। ক্যান ইউ গিভ মি এন এক্সাম্পল যে প্রাইস ভেরিয়েন্স কখন ফেভারেবল হয়? যখন আমি স্ট্যান্ডার্ড প্রাইস থেকে কম প্রাইসে ম্যাটেরিয়ালস পারচেস করছি বা লেবার পেমেন্ট করছি বা ওভারহেড পেমেন্ট করছি, তখন আমার ফেভারেবল ভেরিয়েন্স হয় প্রাইসে। আর যদি আমি অ্যাকচুয়াল প্রাইস যদি বেশি হয় কিসের চেয়ে, এসপির চেয়ে, মানে স্ট্যান্ডার্ড প্রাইসের চেয়ে, তখন আমার কি হতে পারে? আনফেভারেবল প্রাইস ভেরিয়েন্স হতে পারে। এখন কোয়ান্টিটি ভেরিয়েন্স আমার কখন ফেভারেবল হবে কখন আনফেভারেবল হবে? আইডিয়াল আমি যদি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে বেশি কোয়ান্টিটি ইউজ করি তখন আমার আনফেভারেবল ভেরিয়েন্সেস হবে। আর আমি যদি কম ইউজ করতে পারি তখন আমার ফেভারেবল ভেরিয়েন্সেস হবে। ঠিক আছে। সো এখন আমরা এটা যা আমি সামারাইজ করে দেখেছি এটা ডিটেলটা হচ্ছে এরকম। সো অ্যাকচুয়াল, আমি যদি এটাকে ডিটেলে লিখি, কিউ মাল্টিপ্লাইড বাই এপি, মানে এটা আমি একসাথে লিখেছি। সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে এ কিউ মাল্টিপ্লাইড বাই এপি দেখেন এখানে, আর এ কিউ মাল্টিপ্লাইড বাই এসপি।
ঠিক আছে? আমরা এই 1 and 2 মানে আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস, তারপর আমরা এখানে আমরা প্রাইস ভেরিয়েন্সটা দেখছি এই দুটো ডিফারেন্সেস থেকে। আর এখানে যখন তখন আমরা দেখছি কি, আমরা আপনার কোয়ান্টিটির ভেরিয়েন্সটা দেখছি। ঠিক আছে? তো এটাকে যদি আমরা ওকে, আমরা একটু নাম্বার গুলো নিয়ে আসি, তারপর এই ইকুয়েশনস গুলো মোর ক্লিয়ার হবে। ঠিক আছে? সো দেখেন, আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি বলতে কি মিন করছি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি বলতে আমরা মিন করছি, আমি যেটা এক্সাম্পল বলেছিলাম যে ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আমি অ্যাকচুয়ালি কত কোয়ান্টিটি ইউজ করছি সেটা। আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বলতে আমরা মিন করছি যে আমার একটা এক্সপেকটেশন আছে যে আমি কতটুকু ম্যাটেরিয়াল ইউজ করব, কতটুকু আপনার লেবার ইউজ করব, কতটুকু ওভারহেড ইউজ করব সেটা। আর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে আমি যখন পারচেস করছি তখন আমাকে কত প্রাইস পেমেন্ট করতে হয়েছে সেটা। ঠিক আছে? আর স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে আমার যেটা ডিজায়ার্ড প্রাইস আছে সেটা। ওকে, আমার ইনপুটের জন্য। So, আমরা এক্সাম্পল নিয়ে ডিসকাস করি। Glacier Peak Outfitters has the following direct materials standard for the fiber fill in its mountain parka. এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানেন? এটা হচ্ছে একটা জ্যাকেট, স্পেশাল জ্যাকেট, যেটা আপনার মাউন্টেনে যখন আপনি লেস কোয়ান্টিটি অফ অক্সিজেন থাকে তখন আপনার এই ধরনের জ্যাকেটটা পরতে হয়। আর ফাইবার ফিল হচ্ছে আপনি ইউ আর ভেরি ফ্যামিলিয়ার যে আপনার জ্যাকেট গুলো বানানো হয়, মানে স্ট্যান্ডার্ড যে জ্যাকেট গুলো এখানে অনেক ফাইবার দেওয়া থাকে, দ্যাটস ওয়াই ইউ ফিল ওয়ার্ম। ওকে, সো জ্যাকেটের মধ্যে কি দেওয়া হবে? ফাইবার দেওয়া হবে। ইউ ক্যান থিঙ্ক অফ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? সো তারা বলছে যে তাদের স্ট্যান্ডার্ড আছে লাইক দিস, যে আমি পার পার্কা মানে হচ্ছে পার জ্যাকেটে আমি কি ইউজ করে থাকি, 0.1 কিলো কি করে থাকি, ফাইবার ইউজ করে থাকি। আর পার কিলোতে আমার স্ট্যান্ডার্ড খরচ হচ্ছে কত? $5। এতটুকু ক্লিয়ার? কি বলা হচ্ছে? এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ডের ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে। লাস্ট মান্থে আমি 210 কেজিস অফ ফাইবার ফিল পারচেস করেছি, এবং এই 210 আমি ইউজ করেছি 2000 পার্কা বানানোর জন্য। আমি ক্লিয়ার? আর আমার খরচ হয়েছে 1029। এখন আমাকে কি করতে হবে? আমাকে এই যে এটা, আমাকে এখন বলেন তো, যে মাউন্টেন পার্কার জন্য ফাইবার ফিল, এটা কি একটা ডিরেক্ট ম্যাটেরিয়াল, এটা কি একটা ডিরেক্ট লেবার, নাকি ম্যানুফ্যাকচারিং ওভারহেড? হোয়াট ডু থিঙ্ক? মাউন্টেন পার্কার জন্য ফাইবার ফিলটা কি ধরনের কম্পোনেন্ট? জ্যাকেটের জন্য ফাইবারটা কি ধরনের কম্পোনেন্ট? এটা কি ম্যাটেরিয়ালে আসবে, নাকি লেবারে আসবে, নাকি আপনার ওভারহেডে আসবে? সেটা একটা ডিরেক্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে? সো একটু আমরা রাফ কিছু ক্যালকুলেশন করি, তারপর আমি দেখাচ্ছি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে আমি একটা পার্কাতে কত ইউজ করব, কত কেজি ফাইবার ইউজ করব, 0.1 কিলো। আর আমি 2000 পার্কার জন্য কতটুকু অ্যাকচুয়াল ফাইবার ইউজ করেছি? 210 কেজি। তার মানে আমি পার পার্কাতে কত কেজি ফাইবার ইউজ করেছি একটু আমাকে বলেন দেখি, অ্যাভারেজ করে বলেন। আমি কি এটা বলতে পারি যে আমি পার পার্কাতে এই কোয়ান্টিটি পার্কা ইউজ ফাইবার ইউজ করেছি, কত বলেন দেখি? বলতে পারি? হোয়াট ডু থিঙ্ক, আমি কি বেশি ইউজ করেছি নাকি কম ইউজ করেছি? স্ট্যান্ডার্ড হচ্ছে 0.1 কেজি।
সো আমি যদি 2000 পার্কার জন্য 0.1 কেজি করে ইউজ করতাম, তাহলে আমার ইউজ করতাম কতটুকু ফাইবার? 200 কেজি। আর আমি ইউজ করেছি 210। সো 210 মানে আমি পার্কাতে কত ইউজ করেছি? বলেন, নাম্বারটা একটু বলেন। কত ইউজ করেছি? আমি কি 0.1 ইউজ করেছি, নাকি এর চেয়ে বেশি ইউজ করেছি, নাকি কম ইউজ করেছি? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। কম ইউজ করেছে নাকি বেশি ইউজ করেছে? এখানে কত, এখানে কত? এটা তো 0.1, এখানে কত? এই জায়গায় কত? মানে আমি যেটা অ্যাকচুয়ালি ইউজ করেছি কত করেছে? .105? তার মানে আমি বেশি ইউজ করেছি নাকি? এখন বেশি ইউজ করা মানে কি, আমি কি এখানে কি হবে? ভেরিয়েন্স ক্রিয়েট হয়েছে। So আমরা ভেরিয়েন্স গুলো সলভ করব। ঠিক আছে, তো লেটস সি। ফার্স্ট অফ অল আমরা এই জিনিসগুলো একটু আলাদা করার চেষ্টা করি। এটা একটু ডিটেল ক্যালকুলেশন, এটাকে আপনি ইকুয়েশন যেটা দেখিয়েছিলাম সেটা দিয়ে সলভ করতে পারেন। অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে আমি কত ফাইবার ইউজ করেছি, 210 কেজি। পার ফাইবার, পার কিলো ফাইবার আমার কত খরচ হয়েছে? এমন টোটাল হচ্ছে 1029। টোটাল যদি 1029 হয়, এই 1029 খরচ করেছি কত কেজি ফাইবার পারচেসের জন্য? 210 কেজি ফাইবার পারচেসের জন্য। তাহলে পার কেজিতে খরচ হয়েছে কত? পার কেজি ফাইবারে কত খরচ হয়েছে? 4.9। ঠিক আছে, এটা কি অ্যাকচুয়াল প্রাইস না? এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস। ওকে, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে এটা 4.9 পার কিলো। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আমি যখন এটা মাল্টিপ্লাই করলাম আমি কি পেলাম? অ্যাকচুয়াল কস্ট আমি কত করলাম। ঠিক আছে, আচ্ছা। আর এখানে আমরা রাখছি অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড প্রাইস। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কোনটা? 210 কেজি। আর স্ট্যান্ডার্ড প্রাইস আমার কত হওয়ার কথা ছিল? $5 পার কেজি। এখন আমি যদি এই দুটো জিনিস কম্পেয়ার করি, এই দুটো জিনিস কম্পেয়ার করি, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আহ এটা আমরা এইভাবে লিখছি। উম, এভাবে লিখছি, আপনি একটু খেয়াল করেন। স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস মাল্টিপ্লাইড বাই অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তার মানে আমি অ্যাকচুয়ালি কিভাবে লিখলাম? এটা আমি লিখেছি অ্যাকচুয়াল কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই অ্যাকচুয়াল প্রাইস। মানে এটা হচ্ছে এই নাম্বার ওয়ান কলামটা, এই নাম্বার ওয়ান কলামটা, আর এটা হচ্ছে কোন কলামটা? নাম্বার টু কলামটা। ঠিক আছে, তাহলে টু থেকে আমি ওয়ান মাইনাস করলাম। So আমি এটাকে যদি আমি সামারাইজ করি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি যদি আমি কমন নিই, এখানে কি কি থাকে? স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস। আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? 210। স্ট্যান্ডার্ড প্রাইস কত? $5 পার কিলো। আমি অ্যাকচুয়ালি কত খরচ করেছি? 4.9। তাহলে এখানে যে ভ্যারিয়েন্সটা সেটা কত আসবে? জাস্ট এখানে যা আসছে 1050 মাইনাস 1029, মানে এখানে আসবে আপনার 1050 এটা, আর এখানে 1029। So, এখানে আপনার $21 পজিটিভ। এখন $21 পজিটিভ আসার কারণ কি? আমার স্ট্যান্ডার্ড দেওয়ার কথা ছিল $5 করে, আমি দিয়েছি কত করে? মানে প্রাইসের ক্ষেত্রে, প্রাইসের ক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড কত, কত ডলার করে দেওয়ার কথা ছিল? $5 করে না? বাট আমি খরচ করেছি কত করে? $4.9 করে। ডু ইউ থিঙ্ক ইট ইজ আ ফেভারেবল থিং অর আনফেভারেবল থিং?
ইন টার্মস অফ ভ্যারিয়েন্স। আর আমার দেওয়ার কথা ছিল $5 করে, আমি দিতে পেরেছি কত, 4.9। প্রবাবলি ফাইবারের প্রাইস কমে গেছে, এই জন্য আমি কম প্রাইসে পারচেস করতে পেরেছি। হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা কি একটা ফেভারেবল থিং আর আনফেভারেবল থিং? বলেন। এই যে আমি কম খরচ করতে পেরেছি, এটা কি একটা ফেভারেবল থিং আর আনফেভারেবল থিং? ইজ ইট ফেভারেবল or আনফেভারেবল? সো ইট ইজ আ ফেভারেবল থিং। আর এটা যদি উল্টো হতো, ফর এক্সাম্পল স্ট্যান্ডার্ড হচ্ছে $5, বাট আমাকে দিতে হচ্ছে সে 5.2, তখন এটা কি হতো? নেগেটিভ হতো না নাম্বারটা? হোয়াট ইউ থিঙ্ক? এই নাম্বারটা তখন কি হতো? নেগেটিভ হতো। তখন আমরা এটাকে কি বলতাম? আনফেভারেবল ভ্যারিয়েন্সেস বলতাম। ঠিক আছে? একটু আমি যখন কোশ্চেন করছি বা একটু পার্টিসিপেট করার চেষ্টা করেন, আদারওয়াইজ কিন্তু কনফিউশন থেকে যাবে। ইউ উইল সি লটস অফ নাম্বারস, বাট লজিক্যালি দিস আর সিম্পল, বাট আমরা যদি কোথায় কি লিখছে সেটা প্রসেস করতে না পারে, আই উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট। ঠিক আছে? আচ্ছা, এখন এটা গেল প্রাইস ভেরিয়েন্সের ব্যাপারে। এখন আমরা কোয়ান্টিটি ভেরিয়েন্সের ব্যাপারে কথা বলি। কোয়ান্টিটি ভেরিয়েন্স আমরা কি করছি? আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি। ক্যান ইউ রিকল যে আমার পার পাকড়াতে কতটুকু ফাইবার ইউজ করার কথা? ক্যান ইউ রিকল? 0.1 কিলো। এটা হচ্ছে কি আমার স্ট্যান্ডার্ড। আমি করেছি কত? বেশি নাকি কম? বেশি, 0.105। 0.105। এখন এটাকে মাল্টিপ্লাই করতে হবে স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে। কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে। এই যে স্ট্যান্ডার্ড প্রাইস। ঠিক আছে? স্ট্যান্ডার্ড প্রাইস কত করে? স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে $5 পার কিলো। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার ইউজ করার কথা 0.1 করে, আমি ইউজ করেছি 0.105। সো এখান থেকে যে ভেরিয়েন্সেসটা আসবে, এটা একটা আনফেভারেবল হবে নাকি ফেভারেবল হবে? মানে আমি যত ফাইবার দেওয়ার কথা তার চেয়ে কি দিতে হয়েছে, আমাকে বেশি ইউজ করতে হয়েছে, বেশি খরচ করতে হয়েছে। সেটা কি একটা ফেভারেবল আর আনফেভারেবল? এখানে যে ভেরিয়েন্সেসটা আসবে, আপনি যদি ক্যালকুলেট করেন, ইউ শুড গেট হোয়াট, 1000। এখানে আহ এটা কত করে? এটা আপনার মানে আপনি কোয়ান্টিটি যদি হিসাব করেন, এটা হচ্ছে পার ইউনিটে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। বাট এখানে আমরা টোটালি হিসাব করতে হবে। মানে এখানে আমাদের ফাইবার মানে জ্যাকেট কতটা? 2000 না? টোটাল টোটাল হিসাব করতে হবে। So, 2000 জ্যাকেটের জন্য আমার ইউজ করার কথা কত? 0.1 কিলো ফাইবার ইউজ করার কথা। ঠিক আছে? আর আমি ইউজ করেছি কত 2000 কিলোর জন্য? 0.105। তো এখানে আমার ইউজ করার কথা অ্যাকচুয়ালি হচ্ছে 200 কেজি। আমি ইউজ করেছি কত? 210 কেজি। সো এখানে আমি যখন কোয়ান্টিটি লিখবো, এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি লিখবো, এটা টোটাল কোয়ান্টিটি। আমার ইউজ করার কথা 200, আমি ইউজ করেছি কত? 210। আর পার কিলোতে আমার খরচ কত করে? স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড 5। তো এখানে আমার কত আসবে? 1000 মাইনাস 1050। সো এখানে এটা কি আসবে? -50। সো এই ভেরিয়েন্সেসটা একটা আনফেভারেবল ভেরিয়েন্স। কেন আনফেভারেবল? কারণ হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ইউজ করার কথা হচ্ছে 200 কেজি ফাইবার 2000টা পাকড়া জ্যাকেট বানানোর জন্য, বাট আমি ইউজ করেছি কত? 210 কেজি ফাইবার। সো এখানে যে ভেরিয়েন্সেসটা আসছে সেটা কি একটা আনফেভারেবল ভেরিয়েন্সেস। এতটুকু কি ক্লিয়ার? আমরা যা ডিসকাস করেছি সেটা, এখন আমি যদি ইকুয়েশন সলভ করতে যাই, ইট শুড লুক লাইক দিস। মানে আমি যেটা সামারি করে আপনাকে দেখাতে চেয়েছি প্রথমে, ইউ ক্যান স্টার্ট ফ্রম হিয়ার, বাট ডোন্ট রাইট ইট উইথাউট আন্ডারস্ট্যান্ডিং যে এটা অ্যাকচুয়ালি কি। ঠিক আছে? আই রিকমেন্ড ইউ স্টার্ট ফ্রম হিয়ার। মানে এখান থেকে যদি আপনি শুরু করেন তাহলে ইটস গুড। আর আপনি আপনি যদি এটা বুঝে থাকেন, ইউ ক্যান স্টার্ট ফ্রম হিয়ার। ঠিক আছে? বাট ডোন্ট গো টু দিস লাইন উইথাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ এখানে কি লিখে এখানে আমরা কি লিখেছি। ঠিক আছে? যা লিখেছি প্রতিটা আমি আগের স্লাইডে কি করেছি এক্সপ্লেন করেছি। ঠিক আছে? এটা হচ্ছে প্রাইসের ভেরিয়েন্স, আর এটা কিসের ভেরিয়েন্স? কোয়ান্টিটির ভেরিয়েন্স। ঠিক আছে? আচ্ছা, ফেভারেবল আর আনফেভারেবল।
এখন যেটা বলছিলাম যে ফেভারেবল হলো এখানে প্রাইস ভেরিয়েন্সেসটা, এই ক্রেডিটটা কাকে দিতে হবে? প্রোডাকশন ম্যানেজারকে নাকি পারচেস ম্যানেজারকে? প্রাইসের ক্ষেত্রে যদি ফেভারেবল ভেরিয়েন্সেস পাওয়া যায়, এই ক্রেডিটটা কার পাওয়ার কথা? এই ক্রেডিটটা কার পাওয়ার কথা? হোয়াট ডু থিঙ্ক? আমি পারচেস ম্যানেজার প্রোডাকশন ম্যানেজারের ব্যাপারে একটু আগে বলেছিলাম। কেন প্রোডাকশন ম্যানেজার? এই প্রাইসটা মানে ম্যাটেরিয়ালসটা পারচেস কে করে থাকে? প্রোডাকশন ম্যানেজার পারচেস করে থাকে। মানে প্রাইস কিসের সাথে কানেক্টেড, পারচেসের সাথে নাকি প্রোডাকশনের সাথে? পারচেসের সাথে প্রাইস কানেক্টেড না? তাহলে এটা, এই ক্রেডিটটা মানে এই ফেভারেবল ভেরিয়েন্সের জন্য ক্রেডিটটা কার পাওয়ার কথা? পারচেস ম্যানেজার। আর এখানে যদি আনফেভারেবল হতো, এটার জন্য কাকে রেসপন্সিবল করা হতো? পারচেস ম্যানেজার। একইভাবে কোয়ান্টিটি ভেরিয়েন্স, এটা কানেক্টেড কার সাথে? প্রোডাকশন ম্যানেজারের সাথে। সো এটাতে যদি ফেভারেবল হয় তাকে ক্রেডিট দিতে হবে, আর এটা যদি আনফেভারেবল হয় কাকে রেসপন্সিবল করতে হবে? আপনার প্রোডাকশন ম্যানেজারকে। ঠিক আছে? তো আমরা ডিরেক্ট এটাই বলছি। এখন যেটা বলছি যে এই যে ম্যাটেরিয়ালস বা ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর যে ভেরিয়েন্সেস হলো, ওভারঅল ভেরিয়েন্স হচ্ছে স্পেন্ডিং ভেরিয়েন্স। আমরা দুটো সেন্সে ভেরিয়েন্স দেখলাম, একটা পোর্শন ভেরিয়েন্স আসছে থেকে ম্যাটেরিয়ালস থেকে, আরেকটা মানে পারচেসের প্রাইসের ভেরিয়েন্সেস থেকে, আরেকটা ভেরিয়েন্স আসছে থেকে কোয়ান্টিটি ভেরিয়েন্স থেকে। এখন যেটা আমরা বলার চেষ্টা করছি যে এই ভেরিয়েন্সের জন্য সাধারণত একজনকে রেসপন্সিবল করা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। কারণ হচ্ছে আপনার ফর এক্সাম্পল আপনার যিনি প্রোডাকশন ম্যানেজার, তিনি যেটা করলো, আমি একটু আগে সেটা হয়তো সেটা বলছিলাম। আহ, তিনি এমন ভাবে অর্ডারটা নিল যে সময়ে প্রোডাক্টের প্রাইস ইজ গোয়িং আপ। এখন অর্ডার নিয়ে নিয়েছে কে? প্রোডাকশন ম্যানেজার। এখন প্রোডাকশন ম্যানেজার এই অর্ডার নিয়েছে এমন একটা সময়ে যখন প্রোডাক্টের ম্যাটেরিয়ালস এর প্রাইস ইজ গোয়িং আপ। এখন এই দায়িত্ব কার কাঁধে গিয়ে পড়বে? মানে এই ম্যাটেরিয়ালসটা কাকে কিনতে হবে? পারচেস ম্যানেজারকে। এখন পারচেস ম্যানেজার কি আহ এই যে হায়ার প্রাইসে তাকে কিনতে হচ্ছে, এটার জন্য কি পারচেস ম্যানেজার রেসপন্সিবল, নাকি প্রোডাকশন ম্যানেজার এমন একটা সময়ে অর্ডার নিয়েছে যখন প্রাইস ইজ গোয়িং আপ, সে রেসপন্সিবল? ঠিক আছে, সো আমি একই সাথে এখানে মানে প্রাইস, এখানে অবভিয়াসলি প্রাইস ভেরিয়েন্সেসটা বেশি হবে, বাট এটার জন্য আপনি কাকে রেসপন্সিবল করতে পারেন না? মানে এন্টায়ারলি পারচেস ম্যানেজারকে রেসপন্সিবল করতে পারেন না। ঠিক আছে? আহ আর পারচেস ম্যানেজার হয়তোবা আপনার যখন কম প্রাইস তখন অনেক ম্যাটেরিয়ালস পারচেস করে রেখেছে, বাট এটার কারণে হয়তো প্রাইস ভেরিয়েন্সেসটা কম হলো, বাট পরবর্তীতে দেখা গেছে ওই প্রোডাক্টগুলো কি হয়ে গেছে, স্পয়েল হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এটসেট্রা এটসেট্রা, প্রবলেম হয়েছে। তো যখন প্রোডাকশনে যাবে তখন আমাকে বেশি কোয়ান্টিটি ইউজ করা লাগছে, যেহেতু আমায় নেট অফ ইউজ করতে হবে, মানে নেট অফ আমাকে এস্টিমেট করতে হবে। সো পারচেস ম্যানেজার হয়তো কম প্রাইসে পারচেস করেছে, বাট প্রোডাকশন ম্যানেজারকে তখন বেশি ম্যাটেরিয়ালস ইউজ আপ করা লাগছে, যেহেতু ম্যাটেরিয়ালস বেশিরভাগ কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দ্যাট লাইক দ্যাট। ঠিক আছে? অথবা এটা কোয়ালিটি কমে গেছে, এই জন্য বেশি ম্যাটেরিয়ালস ইউজ করতে হচ্ছে। সো এটার জন্য এন্টারলি আপনি কাকে রেসপন্সিবল করতে পারেন না? প্রোডাকশন ম্যানেজারকে রেসপন্সিবল করতে পারেন না। So আমরা জাস্ট কুইক চেকের জন্য আরেকটি এডিশনাল এক্সাম্পল নিচ্ছি ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর। So আমরা একটু দেখি পারি কিনা। ইউ সি যে আপনার বলা হচ্ছে যে হ্যানসন ইনকর্পোরেশন হ্যাজ দ্য ফলোইং ডিরেক্ট ম্যাটেরিয়ালস স্ট্যান্ডার্ড টু ম্যানুফ্যাকচার 1 GP। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ডাজ ইট মিন? হোয়াট কাইন্ড অফ প্রোডাক্ট ইজ দিস? এটা কি করে এই প্রোডাক্টটা? এই প্রোডাক্টের সাথে পরিচিত?
এটা কি ধরনের প্রোডাক্ট, কি করে? হোয়াট অ্যাবাউট আদার্স? আর কেউ নাই? একটু রেসপন্ড করেন। জিপি কি ধরনের প্রোডাক্ট? ওকে। আহ এই জিপি প্রোডাক্টটা তৈরি করতে বলা হচ্ছে যে আমার স্ট্যান্ডার্ড পার জিপিতে 1.5 পাউন্ড ম্যাটেরিয়ালস লাগে, ডিরেক্ট ম্যাটেরিয়াল। এবং স্ট্যান্ডার্ড হচ্ছে পার পাউন্ডের স্ট্যান্ডার্ড খরচ হচ্ছে $4 পার পাউন্ড। লাস্ট উইকে আমরা 1,700 পাউন্ডস অফ ম্যাটেরিয়ালস পারচেস করা হয়েছে কি করার জন্য? 1,000টা জিপি বানানোর জন্য, 1,000টা জিপিস বানানোর জন্য। এবং ম্যাটেরিয়ালস কস্ট হলো 6,630। ঠিক আছে। এখন আমরা একটু আগে যেভাবে প্রাইস ভেরিয়েন্স, কোয়ান্টিটি ভেরিয়েন্স সলভ করতে পেরেছি, সেগুলো আমরা এখানে সলভ করতে পারবো। স্পেন্ডিং ভেরিয়েন্স আমরা এগুলো সলভ করতে পারবো। So আমরা একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, সে আমরা প্রাইস ভেরিয়েন্স সলভ করবো, কিভাবে সলভ করব? আমরা কি লিখবো প্রথমে? আমি ইকুয়েশন লিখছি না, আমি এখন ডিরেক্টলি নাম্বার লিখছি, সো দ্যাট ইউ ক্যান কানেক্ট যে আমি ইকুয়েশন অ্যাকচুয়ালি কি লিখেছিলাম। তো আমরা এখানে কি লিখবো? স্ট্যান্ডার্ড প্রাইস ম্যাটেরিয়ালস এর স্ট্যান্ডার্ড প্রাইস ভেরিয়েন্স আমি ক্যালকুলেট করছি। প্রাইস ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড প্রাইস কত? $4 পার পাউন্ড, নাকি? আচ্ছা। আর আমি অ্যাকচুয়ালি কত খরচ করেছি এটা আমি কিভাবে বুঝবো? আহ এই যে 1,700 পাউন্ড ম্যাটেরিয়ালের জন্য যদি আমি $6,630 খরচ করি, তাহলে আমি পার পাউন্ডে কত খরচ করেছি বলেন দাও? 6,630 খরচ করেছি কিসের জন্য? 1,700 পাউন্ড ম্যাটেরিয়ালের জন্য, এটাই তো বলা হচ্ছে নাকি? তাহলে আমি পার পাউন্ডে কত খরচ করেছি? 3.9। এখন স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে এটা, আমি খরচ করেছি এটা। হোয়াট ডু ইউ থিঙ্ক, এখানে একটা ফেভারেবল ভেরিয়েন্স হবে নাকি আনফেভারেবল ভেরিয়েন্স হবে? আর আমার এখানে কি লিখতে হবে? অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এখন এটা ক্যালকুলেট করেন। এখানে যা আসবে এটা কি হবে? প্রাইস ভেরিয়েন্সেস হবে। ঠিক আছে। আর কোয়ান্টিটি ভেরিয়েন্স সলভ করতে আমাকে কি করতে হবে? কি লিখতে হবে? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 1,700 পাউন্ডের জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কোনটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 1,700, 1,000 জিপির জন্য, 1,000 জিপির জন্য আমাকে কত পাউন্ড ইউজ করতে হবে? 1,000 মাল্টিপ্লাইড বাই 1.5 কত হবে? 1,500। বাট আমি ইউজ করেছি কত? 1,000 জিপির জন্য কত পাউন্ড ম্যাটেরিয়াল ইউজ করেছি? 1,700। আর এটাকে আমার মাল্টিপ্লাই করতে হবে কি দিয়ে? স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে। স্ট্যান্ডার্ড প্রাইস কত? 4, নাকি? এটা ক্যালকুলেট করেন। ওকে। সো আমরা কোশ্চেন্স গুলো চেক করি, তারপর আমরা দেখাচ্ছি এখানে কি কি সলভ করছি। বলা হচ্ছে যে হাউ মেনি pounds of materials should Hansen have used to make 1,000 জিপি? কি বলা হচ্ছে? যে 1,000 জিপি বানাতে তাকে শুট, শুট বললে কোনটা হবে? স্ট্যান্ডার্ড হবে নাকি অ্যাকচুয়াল হবে? শুট যদি বলে কোনটা হবে? স্ট্যান্ডার্ড হবে নাকি অ্যাকচুয়াল হবে? স্ট্যান্ডার্ড হবে। তো 1,000 এর জন্য আমাকে ইউজ করতে হবে কত করে? 1.5 করে। সো 1,000 এর জন্য আমি যদি 1.5 করে ইউজ করি, তাহলে আমার স্ট্যান্ডার্ড কত? 1,500, 1,500 পাউন্ড। ওকে।
স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর পার, মানে 1,000 জিপি জন্য আমার ইউজ করতে হবে কত, 1500 পাউন্ড। আর এখানে আমরা যে কোয়ান্টিটি ভ্যারিয়েন্স, এখানে কত, এটা কত ক্যালকুলেট করলেন এটা, নাম্বারটা একটু বলেন। এটা আমাদেরকে কোয়ান্টিটি ভ্যারিয়েন্স জানতে চাওয়া হয়েছে। কোয়ান্টিটি ভ্যারিয়েন্স একটু আমরা দেখি আপনারা কি সলভ করেছেন। 170। আচ্ছা, 170 কি এটার জন্য? এটার জন্য না 170 নাকি? না, এটার জন্য তো 170। এই যে কোয়ান্টিটি ভ্যারিয়েন্সের কথা বলছি, এখানে আমাদের কোনটা জানতে চাওয়া হয়েছে? এটা এটা তো কোয়ান্টিটি ভ্যারিয়েন্সের কথা বলছি, যে কোয়ান্টিটি ভ্যারিয়েন্স, তো এখানে কত হয়? এখানে 170 না তো, এখানে হচ্ছে দুই, এখানে এটা 200 আর এখানে 4, 800। 800টা কি মাইনাস না? এটা কি আনফেভারেবল কোয়ান্টিটি ভ্যারিয়েন্স? আনফেভারেবল কেন হলো? আমার স্ট্যান্ডার্ড ইউজ করার কথা 1500, আমি ইউজ করেছি কত, 1700। সো আলটিমেটলি এটা কি হবে, আনফেভারেবল ভ্যারিয়েন্সেস হবে। সো এটা 800 আনফেভারেবল। ঠিক আছে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন কি? প্রাইস ভেরিয়েন্সেস। এখানে আপনারা সলভ করেছেন 170, এটা হচ্ছে আপনি যেটা সলভ, আপনারা যেটা সলভ করেছেন আনসার দিয়েছেন সেটা হচ্ছে প্রাইস ভেরিয়েন্স। তো ওখানে 170 কি আসছিল, ফেভারেবল আসছিল। So আমরা কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েটলি লিখেছিলাম যে কেন ফেভারেবল আসছিল, কারণ আমার স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 3.9, বাট আমি পে করতে, সরি, স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 4, আমি পে করেছি কত, 3.9। সেখানে যেটা এই ভেরিয়েন্সেসটা কি হবে, ফেভারেবল আসবে। আপনি সলভ করেছেন 170, এটা ফেভারেবল হবে। ঠিক আছে। পরেরটা 170 ফেভারেবল। ওকে। সেটা যদি আমরা ডিটেইলে সলভ করতে যাই, ইট শুড লুক লাইক দিস। স্যার আমরা সলভ করে দেখিয়েছি যে ইকুয়েশনে। সো আমরা যেটা করব, আমরা ডিরেক্ট লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটার ভেরিয়েন্সেস নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে। সো আমরা নেক্সট ক্লাসে আসার আগে আমরা একটু, আমরা আজকে পর্যন্ত যতটুকু কভার করেছি সেটা একটু দেখে আসবো, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। কারণ নেক্সট যে ডিরেক্ট লেবার আর আপনার